দেখতে পাচ্ছি আপনার হচ্ছে ধারা 96 থেকে স্টার্ট করে অনেকগুলো সেকশন আলোচনা করা হয়েছে। আমরা বেসিক্যালি 107 পর্যন্ত আলোচনা করব। এরপর আমরা দুইটা অর্ডার দেখব আপিল সম্পর্কে, একটা হচ্ছে অর্ডার 41 আর একটা হচ্ছে অর্ডার 43। তাহলে প্রথম যে প্রশ্নটা আমাদের সেটি হচ্ছে আসলে আপিল বিষয়টা কি, এটা হচ্ছে একটা প্রশ্ন। তাহলে আপিল বলতে আমরা আসলে কি বুঝি? একটা অ্যাপিলেট কোর্টের মধ্যে আমরা অনেক সময় যাই, একটা আপিল আদালতে, একটা আপিল আদালত যে কোর্টের আপিল শোনার ক্ষমতা আছে, এখতিয়ার আছে, ওটাকে বলি আমরা অ্যাপিলেট কোর্ট। তাহলে কোনো একটা দরখাস্ত, কোনো একটা অ্যাপ্লিকেশন বলি আমরা, বা দরখাস্ত যখন আমরা একটা অ্যাপিলেট কোর্টে যখন দায়ের করি, অ্যাপিলেট কোর্টে যখন আমরা দায়ের করি, কি জন্য দায়ের করলাম? সাবঅর্ডিনেট কোর্ট একটা ডিসিশন দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তটা যাতে রিভার্স করে অথবা রিভাইজ করে অথবা একটু মডিফাই করে। তাহলে নিম্ন আদালতের সিদ্ধান্তকে রিভার্স করার জন্য বা রিভাইজ করার জন্য আমরা যখন একটা অ্যাপিলেট কোর্টে যখন যাই একটা দরখাস্তের মাধ্যমে, ওই প্রসেসটাকে আমরা বলি আপিল। তাহলে any application by a party to an appellate court asking it to set aside or revise any decision of subordinate court. তাহলে সাবঅর্ডিনেট কোর্টের কোনো একটা ডিসিশনকে বাতিল করে দেওয়ার জন্য অথবা বদলে দেওয়ার জন্য কোনো দরখাস্তের মাধ্যমে যখন আমরা একটা অ্যাপিলেট কোর্টে যাই, এই প্রসেসটাকে, দিস প্রসেস ইজ কল্ড আপিল। এটা একেবারেই সিম্পল একটা বিষয়। আচ্ছা, এবার আমরা আপিল নিয়ে একটু বিস্তারিত একটু দেখে নিতে চাই। আপিল সম্পর্কে কি কি বলা আছে সেকশন 96। আমরা আপিলের ক্ষেত্রে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আপিল আপনার হচ্ছে ফ্রম ডিক্রি, আপিল ফ্রম অর্ডার। তাহলে কোর্টের দুইটা সিদ্ধান্তের সাথে আমরা পরিচয় আছি, একটা হচ্ছে ডিক্রি আর একটা হচ্ছে অর্ডার। ডিগ্রি কোনটা, অর্ডার কোনটা, এই সম্পর্কে আমরা ইতিমধ্যে কিন্তু আলোচনা করেছি। তাহলে একটা মামলায় কিন্তু ডিগ্রি থাকে কিন্তু অনলি ওয়ান, কিন্তু আপিল অর্ডার হইতে পারে, অসংখ্য অর্ডার একটা মামলায় হতে পারে। তাহলে আমরা আপিলের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আলোচনা করব, এটাকে এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে। আপনার হচ্ছে প্রথমত হচ্ছে ডিক্রি থেকে আপিলের বিধান, এরপর হচ্ছে আদেশ থেকে আপিলের বিধান। আমরা প্রথমে ডিক্রির ক্ষেত্রে আপিলের যে বিধানটা আছে সেটা একটু আলোচনা করতে চাই। সেকশন 96-এ বলা হচ্ছে যে কোর্টের এখতিয়ার আছে, এই ধরনের এখতিয়ার সম্পন্ন যেই অরিজিনাল কোর্টগুলো আছে যেখানে আমরা মামলা দায়ের করি, এই ধরনের অরিজিনাল এখতিয়ার সম্পন্ন কোর্টের প্রত্যেকটা ডিগ্রির এগেইনস্টে আপনি আপিল দায়ের করতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি আপিল দায়ের করতে পারবেন। নাম্বার 1। নাম্বার 2, অনেক সময় যার বিরুদ্ধে আপনি মামলা করেছেন উনি কোর্টে নাও আসতে পারে, তখন কোর্ট কিন্তু এক্স পার্টি হিয়ারিংয়ের মাধ্যমে এক্স পার্টি কিন্তু ডিগ্রি দিয়ে দিতে পারে, যেটাকে আমরা বলি আপনার হচ্ছে একতরফা ডিগ্রি বা হচ্ছে এক্স পার্টি ডিগ্রিও আমরা বলতে পারি। এই ধরনের এক্স পার্টি ডিগ্রি যদি হয় তার এগেইনস্টে কিন্তু আপনি আপিল করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এই একটা আপিল দেখলাম, এই একটা আপিল দেখলাম। তাহলে এটার এগেইনস্টে আপনি আপিল করতে পারবেন, এটার এগেইনস্টেও করতে পারবেন। অনেক সময় মামলার যে কোনো স্টেজে, অ্যাট এনি স্টেজ অফ দ্য সোর্ট, দুই পার্টি কিন্তু আপোষ করে ফেলতে পারে। ঠিক আছে, আমি আপনার বিরুদ্ধে একটা বিষয় নিয়ে মামলা করেছি, এখন আপনার সাথে আমার একটা আপোষ হয়ে গেছে। আমি মামলা করেছি আপনার থেকে আমি 10,000 কোটি টাকা পাবো, এখন আপনি আমাকে সামহাও ম্যানেজ করে ফেলেছেন, এখন আমরা সম্মত হলাম যে আপনি আমাকে 1,000 কোটি টাকা দিয়ে দিবেন, দেন আমি আর মামলাটা কন্টিনিউ করব না। তাহলে আমাদের মধ্যে যে আপোষটা হয়ে গেল, এই আপোষের ভিত্তিতে কিন্তু কোর্ট চাইলে একটা ডিগ্রি দিতে পারে, ওটাকে আমরা বলি যে কনসেন্ট ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রি। এখানে যে বিষয়টা বলা আছে, এখানে বলা আছে কনসেন্ট অফ পার্টিস, তাহলে এটাকে আমরা বলতে পারি কনসেন্ট ডিগ্রি। তাহলে এই ধরনের কনসেন্ট ডিগ্রির এগেইনস্টে কিন্তু আপনি আপিল করতে পারবেন না, এই কনসেন্ট ডিগ্রির এগেইনস্টে আপনি আপিল করতে পারবেন না। তাহলে সেকশন 96-এ একেবারেই 3টা ডিগ্রির কথা আমরা স্পেসিফিক্যালি বলেছি। প্রত্যেকটা ডিগ্রির এগেইনস্টে অরিজিনাল কোর্টের আপনি আপিল করতে পারবেন, কোনো সমস্যা নাই। এক্স পার্টি ডিগ্রির এগেইনস্টে আপিল করা যাবে, কনসেন্ট ডিগ্রির এগেইনস্টে কিন্তু কোনো আপিল করা যাবে না। কনসেন্ট ডিগ্রির কথা যখন আসছে বা কম্প্রোমাইজ ডিগ্রির কথা যখন আসছে, আপনাদের মনে পড়ে গেছে আপনার হচ্ছে এডিআর যখন আমরা পড়েছিলাম, এই এডিআরের ক্ষেত্রে আমরা পড়েছি হচ্ছে সেকশন 89 এতে। সেখানে আমরা বলেছি দুই পক্ষের মধ্যে যদি আপোষ হয়ে যায়, আপোষের ভিত্তিতে যদি কোনো ডিগ্রি দেওয়া হয়, এটাকে বলা হয় কম্প্রোমাইজ ডিগ্রি। এই ডিগ্রির এগেইনস্টে আপনি চাইলে আপিলও করতে পারবেন না, আপনি চাইলে রিভিশনও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। এখন প্রশ্ন আমাদের সেটা হচ্ছে এই যে কনসেন্ট ডিগ্রি, এটা কি সেম না? এটা সেম নয়। এডিআর হচ্ছে একটা মামলা, ডিরেক্টলি একটা স্টেজ।
আমরা যখন প্লেন দায়ের করি তখন কোর্ট সামন দেয়, দেন হচ্ছে রিটেন স্টেটমেন্ট জমা দেয়। রিটেন স্টেটমেন্ট জমা দেওয়ার পরে এখানে একটা স্টেজ আছে, এই জায়গায় কোর্ট চেষ্টা করে দুই পক্ষের মধ্যে আপোষ করার জন্য এরিয়ার। এই ক্ষেত্রে যদি কোনো আপোষ হয় এটা হচ্ছে কম্প্রোমাইজ ডিগ্রি, যার এগেনস্টে কোনো আপিল চলে না, যার এগেনস্টে কোনো রিভিশনও চলে না, কিছুই চলে না। তাহলে এটা কোনটা? এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে। তাহলে এডিআরের ক্ষেত্রে যেটা হলো সেটা ছাড়াও কিন্তু একটা মামলায় বিভিন্ন জায়গায় কি হতে পারে, আপোষ হতে পারে। সেই আপোষের ভিত্তিতে যদি কোনো ডিগ্রি দেওয়া হয় তার এগেনস্টে কিন্তু কোনো আপিল করতে পারবেন না। ঠিক আছে, ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। ঠিক আছে, আমাকে একটু জানাবেন যে আপনাদের ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা, এই জায়গায় এসে আমরা আরও একটা জিনিসের রেফারেন্স দিতে চাই। সেটি হচ্ছে, আপনাদের হয়তো মনে আছে আমি আপনাদেরকে অর্ডার 23 পড়িয়েছি, সেখানে রুল 3 পড়িয়েছি। অর্ডার 23 রুল 3 পড়িয়েছি, মনে আছে আপনাদের? যেখানে আমি দুইটা আদেশের কথা বলেছিলাম, দুইটি আদেশ, নট ডিগ্রি। অনেকে মনে করে হচ্ছে ডিগ্রি, নো ডিগ্রি, দিস ইজ দ্য অর্ডার। দুইটা আদেশের কথা বলেছিলাম। আদেশগুলো কি ছিল? দুই পার্টি যখন আপোষ হয়ে যায় কোর্টকে আমরা আপোষনামাটা দিই, কোর্ট সেটা রিসিভ করে, অনেক সময় রেকর্ড করে ফেলে, অনেক সময় রেকর্ড করে না। তাহলে রেকর্ড করে কোর্ট একটা আদেশ দেয়, অথবা রেকর্ড না করে একটা আদেশ দেয়। যদি রেকর্ড করলে পরবর্তীতে এটার উপর ভিত্তি করে কোর্ট ডিগ্রি দেয়, যেটাকে আমরা বলি কম্প্রোমাইজ ডিগ্রি। তাহলে কোর্ট যদি আপোষনামাটা রেকর্ড করে একটা আদেশ দেয়, এটা হচ্ছে এই আদেশটা। অথবা রেকর্ড না করেও যদি একটা আদেশ দেয়, এটা হচ্ছে এই আদেশটা। এটা কিন্তু আদেশ, নট ডিগ্রি। এখন আমরা এখানে বলেছি কনসেন্ট ডিগ্রির এগেনস্টে কোনো আপিল চলে না। তাহলে কোর্ট যে আপনার আপোষ যেটা এটা রেকর্ড করলো, এটার এগেনস্টে কিন্তু আপিল করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু ডিগ্রি না, এটা একটা আদেশ। এই যে দুইটা আদেশ এখানে আছে, অর্ডার 23 রুল 3, এই দুইটা আদেশের এগেনস্টে কিন্তু আপিল করার সুযোগ আছে। এখন আপনার মাথায় তখন প্রশ্ন, কি রে এখানে করা যাচ্ছে না, যাচ্ছে কেন? কারণ এগুলো তো আদেশ, নট ডিগ্রি। এখনও ডিগ্রি এখানে দেয়া নাই, কোর্ট রেকর্ড করেছে জাস্ট, এরপরে ডিগ্রি দিবে। অথবা কোর্ট রেকর্ড না করে আদেশ দিয়ে দিয়েছে। তাহলে এটা এবং এটার মধ্যে কিন্তু গুলিয়ে ফেলা যাবে না। আমরা তিনটা বিষয় একসাথে ফোকাস করেছি, একটা হচ্ছে আদেশ, আর একটা হচ্ছে ডিগ্রি, আরও একটা হচ্ছে ডিগ্রি। তাহলে এই তিনটা জায়গার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করে ফেলে। ঠিক আছে, আপনি তখন মাথায় প্রশ্ন এসে যে ও মাই গড, এটা কেমনে হইলো? এই দুটার এগেনস্টে যে আপিল করা যায় এটা কোথায় আছে, এটা একটু পরে আমরা দেখব। আপনার হচ্ছে অর্ডার 43-তে রুল 1-এ আমরা দেখব যে এই দুইটার এগেনস্টে আপিল চলে। এই বিষয়টা আমরা একটু পরে দেখব। আচ্ছা বলেন এবার, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? বাদী ও বিবাদীর সমঝোতার কারণেই সমাধান হয়েছে, এই জন্য কি আপিল বা রিভিশন চলবে না? জি, এই জন্য আপিল বা রিভিশন চলবে না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান। কমেন্ট করতে হবে অনেক স্পিডে। আপনারা অনেকে জয়েন করেছেন। আবু তৈব মনসুর ইজ ওয়াচিং। সামিয়া জামান বলেছেন আসসালামু আলাইকুম। এমডি সাইফুল ইসলাম বলছেন ওকে স্যার, থ্যাংক ইউ। স্বর্ণা KPS জয়েন করেছে, আব্দুল করিম জয়েন করেছে, তাসনিম জয়েন করেছে। অবশেষে ক্লাসে ঢুকতে পারলাম, ওকে থ্যাংক ইউ। নাসমুল ইসলাম জয়েন করেছে, আর অনেকে আপনারা জয়েন করেছেন। এতটুকু ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। আমরা বিষয়গুলো কিন্তু একটু বুঝতে চাই। বাসায় তো আপনারা নিজেরাও পড়তে পারবেন, ইটস ওকে, একটু বুঝে বুঝে পড়া, কেমন? আচ্ছা, এবারে আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে গেলাম। 96-এর ক্ষেত্রে আমরা আরও একটা জিনিস দেখে নিতে চাই। তাহলে আমরা আপিলটা করব কার কাছে? বলেছি অ্যাপিলেট কোর্ট। তাহলে অ্যাপিলেট কোর্ট কাকে বলা হয়? কোনটা অ্যাপিলেট কোর্ট? দুটা কোর্টের ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন। একটা আপিল করা যাবে আপনি হাইকোর্ট ডিভিশনে, আরও একটা কোর্ট আছে যেখানে আপিল করতে পারবেন, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজের আদালতে। 5 ধরনের সিভিল কোর্ট আছে, এটা আমরা আগেও বলেছি। সিভিল কোর্ট আছে আমাদের 5 ধরনের, এই কথাটা বলা আছে। সিভিল কোর্টস অ্যাক্ট নামে একটা আইন আছে, সিভিল কোর্টস অ্যাক্ট 1877 সালের। 1877 না 87? কমেন্টে জানাবেন 77 নাকি 87। এই আইনের সিভিল কোর্টস অ্যাক্টের সেকশন 3-তে বলা হচ্ছে 5 ধরনের দেওয়ানি আদালত আছে। এটা আমি আপনাদেরকে প্রথম ক্লাসে পড়িয়েছি। এই 5 ধরনের দেওয়ানি আদালতের কথা আমরা জানি। তাহলে দুইটা কোর্টে আমরা আপিল করতে পারি, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন, একটা ডিস্ট্রিক্ট জাজ। তাহলে আমরা এই যে ডিগ্রির এগেইনস্টে আপিল করব, কার কাছে করব? যদি মূল্যমান যেটা নিয়ে আপনি মামলা করছেন এটার মূল্যমান বা ভ্যালুয়েশন যদি 5 কোটি টাকা পর্যন্ত যদি হয়, 5 কোটি পর্যন্ত আপনি আপিল করবেন ডিস্ট্রিক্ট জাজের কাছে। আর 5 কোটির উপরে যদি হয় তখন আপনি আপিলটা করবেন হাইকোর্ট ডিভিশনের কাছে। ঠিক আছে, এই কথাটা কোথায় আছে? এই কথাটাও কিন্তু সিভিল কোর্টস অ্যাক্ট যেটা আমরা বললাম এই আইনের ধারা 20 এবং 21-এ বলা আছে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। 1887, দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887। ঠিক আছে, তাহলে আমরা কার কাছে আপিলটা করব সেটাও আমরা বলেছি। তাহলে আমাদের কাছে অ্যাপিলেট কোর্ট আছে দুইটা, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজের কোর্ট আর একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। এই দুইটা কোর্টে আমরা আপিল
ফাইল করতে পারি, উই ক্যান ফাইল আপিল বিফোর দ্য হাইকোর্ট ডিভিশন অ্যান্ড বিফোর দ্য কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ। আমি কি ক্লিয়ার করতে পেরেছি জানাবেন হচ্ছে কমেন্টে। অনেকে আমার সাথে জয়েন করেছেন, আর আপনাদেরকে জাস্ট 10 সেকেন্ড একটা কথা বলে ফেলি। আমরা মিনিলা স্কুলে বার কাউন্সিলের জন্য নতুন আরও একটি গ্রুপ আমরা যুক্ত করতে যাচ্ছি। আজকে থেকেই ভর্তি শুরু হয়েছে। আপনাদের অনেক বন্ধু আছে কাছের, যা আপনি চান যে তারা একটু ভালোভাবে আইনটা শিখুক, তাহলে আপনার বন্ধুকে অবশ্যই আপনি একটু জানিয়ে দিবেন। এটা আমাদের জন্য একটা বিশাল সাপোর্ট। তো প্রতিষ্ঠান টিকিয়ে থাকবে কিন্তু প্রতিষ্ঠানে যারা সদস্য আছে তাদের সাপোর্টের কারণে। আমরা আশা করব আপনাদের প্রত্যেকটা ফ্রেন্ডকে আপনি জানিয়ে দিবেন। তো আশা করি তারাও আমাদের সাথে যুক্ত হবে। আমরা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব তাদেরকে ব্যাটারটা দেওয়ার জন্য, এবং সে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আমরা আশা করব আপনারা একটু আমাদেরকে সাপোর্ট দিবেন, ঠিক আছে? দিস ইজ আর রিকোয়েস্ট। ওকে, এবারে আমরা আরেকটা জায়গায় যাই যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে 96-এ যে আপিল সম্পর্কে যে বিষয়গুলো আছে আমরা সেই বিষয়গুলো একটু দেখে নিলাম। এখানে আরও কয়েকটা বিষয় আছে। এখানে যে সেকশনগুলো আছে, যে প্রশ্নগুলো ইতিমধ্যে করা হয়েছে, এগুলো সবগুলো আপনারা পারবেন। আপোষমূলক ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায় কোথায় বলেন? কি করবেন আপনি? আপোষমূলক ডিগ্রির এগেনস্টে আপিল করা যাবে? যাবে না। রিভিশন করা যাবে? রিভিশন করা যাবে? বলেন যাবে কিনা? যাবে। যেহেতু আপিল করা যাচ্ছে না, রিভিশন কিন্তু করা যাবে। কিন্তু এডিআরের ক্ষেত্রে যদি আপোষ হয়, ওখানে আপিলও করা যাবে না, রিভিশনও করা যাবে না। কিন্তু যেখানে আপিল করা যায় না সেখানে রিভিশন করা যায়। 96-এর 3-তে যে কনসেন্ট ডিগ্রির এগেনস্টে নো আপিল শ্যাল লাই, এক্ষেত্রে যেহেতু আপিল করা যাচ্ছে না, আমরা কিন্তু রিভিশন করতে পারবো। আমরা রিভিশন করতে পারবো। রিভিশন কোন ক্ষেত্রে করতে পারবো? যে ক্ষেত্রে আপিল করার সুযোগ নেই। কিন্তু এডিআরের ক্ষেত্রে যদি আপোষ হয়, নো আপিল নো রিভিশন। কিন্তু এডিআরের বাইরে যদি কোনো আপোষ হয়, সেই ভিত্তিতে যদি কোনো ডিগ্রি হয়, আন্ডার সেকশন 96 উই ক্যান ফাইল রিভিশন। ওকে, রিভিশন করা যাবে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবার আমরা একটু সামনে যে এখানে যে প্রশ্নগুলো করেছে এগুলো আপনারা সবগুলো পারবেন। এবার হচ্ছে আমরা একটু 97-এ চলে যাই। সেকশন 97-এ যে বিষয়টা বলা আছে, প্রাথমিক ডিগ্রি হতে যদি আপনি আপিল যদি দায়ের না করেন, তাহলে ফাইনাল ডিগ্রিতে গিয়ে আপনি ওটার বিরুদ্ধে অবজেকশন দিতে পারবেন না, ঠিক আছে? অনেকগুলো মামলা আছে, যেমন হচ্ছে বাটোয়ারা মামলা, মর্টগেজের মামলা। এই ধরনের মামলায় কিন্তু 2টা ডিগ্রি দেওয়া হয়। প্রথমে একটা প্রিলিমিনারি ডিগ্রি দেওয়া হয়, দেন লাস্টে গিয়ে একটা ফাইনাল ডিগ্রি দেওয়া হয়। এখন আপনি প্রাইমারি ডিগ্রি যেটা দেওয়া হয়েছে তার এগেনস্টে ইউ হ্যাভ নো অবজেকশন, এবং কোনো আপিলও আপনি দায়ের করেন নাই। সেক্ষেত্রে ফাইনাল ডিগ্রির বিরুদ্ধে যখন আপিল করতে যাবেন, তখন ওই প্রাইমারি ডিগ্রির আপনি রেফারেন্স টানতে পারবেন না। প্রাইমারি ডিগ্রির এগেনস্টে অবজেকশন দেওয়া যাবে না। তাহলে যেসব মামলাতে 2টা ডিগ্রি হয়, প্রিলিমিনারি এবং ফাইনাল, যদি প্রিলিমিনারিতে যদি আপনি আপিল দায়ের না করেন, সেক্ষেত্রে ফাইনাল ডিগ্রিতে গিয়ে আপনি কি করতে পারবেন না? এখানে কোনো ধরনের অবজেকশন রেজ করতে পারবেন না। ওকে, এই কথাটা আমরা বলেছি। আচ্ছা, তাহলে এগুলো আপনারা পারবেন। এবার আমরা আরেকটু সামনে চলে যাচ্ছি, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো দেখলাম, আমরা ডিগ্রির এগেনস্টে আপিল হলে কি হবে সেটা আমরা একটু দেখে নিলাম। কেমন? ডিগ্রির এগেনস্টে আপিলের বিষয়টা। এবার আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে এখন অর্ডারের এগেনস্টে আপনার আপিলের বিধানটা কীরকম। এখন অনেকগুলো অর্ডার আছে, শুধুমাত্র ডিগ্রির এগেনস্টে আপিল করা যায় বিষয়টা এরকম নয়। অর্ডারের এগেনস্টেও চাইলে আপনারা আপিল দায়ের করতে পারবেন। এটা কোথায় আছে আমরা দেখে নিব, হচ্ছে সেকশন আপনার 104। সেকশন 104-এর মধ্যে কিছু সেকশনের তালিকা দেওয়া আছে যেগুলোর ক্ষেত্রে আপনারা আপিল দায়ের করতে পারবেন। এখানে যে অর্ডারগুলোর কথা বলা আছে, এর বাইরে কিন্তু কোনো আপিল দায়ের করার সুযোগ নেই আদেশের ক্ষেত্রে। কেমন? আচ্ছা, এখানে কি কি সেকশন আছে আমরা একটু দেখে নিয়ে যাচ্ছি। কোন কোন আদেশের এগেনস্টে আপনি আপিল দায়ের করতে পারবেন স্পষ্ট করে বলা আছে। 35-এর কতে যদি কোর্ট কোনো সিদ্ধান্ত দেয়, তাহলে 35-এর এতে যদি কোর্ট কোনো ডিসিশন দেয়, আপনি তার এগেনস্টে আপিল দায়ের করতে পারবেন। এখানে যে সিদ্ধান্ত দিক না কেন, এই সিদ্ধান্তের এগেনস্টে আপনি আপিল দায়ের করতে পারবেন এই আদেশের বিরুদ্ধে। এই 104 হচ্ছে আপনার হচ্ছে আদেশ। আর এখানে সেকশন 96-এ যে বিষয়গুলো বলা আছে, দিস ইজ দ্য ডিক্রি। তাহলে 35-এর এগেনস্টে আপনি আপিল দায়ের করতে পারবেন, 35-এর এতে কোর্ট যে সিদ্ধান্ত দিক। নাম্বার 2, 95, সেকশন 95 ধারা যদি কোর্ট যদি কোনো আদেশ দেয়, তার এগেনস্টেও চাইলে আপনি আপিল দায়ের করতে পারবেন। আমরা একটু দেখে নিতে চাই 95-এ কি আছে। তাহলে 35-এর ক এবং 95 একটু দেখে ফেলি। অপর্যাপ্ত কারণে গ্রেফতার, ক্রুক নিষেধাজ্ঞার আদেশ লাভ করলে খেসারত। এখন আপনি একজনের এগেনস্টে একজনকে আপনি গ্রেফতার করিয়েছেন, আপনি তার প্রপার্টি ক্রুক করিয়েছেন, 95-এ বলা হচ্ছে তার এগেনস্টে আপনি একটা নিষেধাজ্ঞা পেয়েছেন,
কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ইনসাফিসিয়েন্ট রিজন, কোনো কারণ ছাড়া আপনি এইসব বিষয়গুলো করেছেন এবং আপনি মামলায় হেরে গেছেন। মামলায় হেরে গেছেন মানে কি, আসলে আপনার মেরিট ছিল না, কিছুই ছিল না। মামলায় যখন আপনি হেরে যাবেন, তাহলে আপনি যে কোনো কারণ ছাড়া যে অপর্যাপ্ত কারণে কাউকে গ্রেফতার করিয়েছেন, প্রপার্টি ক্রুক করিয়েছেন, ইনজাংশন লাভ করেছেন, এই জন্য আপনার বিরুদ্ধে আপনার আদেশ দিতে পারবে 10,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে। এটা পরীক্ষার জন্য 99% কমন। এই ধরনের আদেশ যদি আপনার বিরুদ্ধে দেয় 95-এ, সেই ক্ষেত্রে আপনি আপিল দায়ের করতে পারবেন। তাহলে 95-এ আপনার বিরুদ্ধে 10,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারে, আপ টু 10K টাকা। তাহলে এই ধরনের ক্ষতিপূরণের আদেশ দিলে আপনি তার এগেনস্টে কিন্তু আপিল দায়ের করতে পারবেন। তাহলে কেন আদেশ দিল আপনার বিরুদ্ধে? কারণ আপনি এমন একটা মামলা করেছেন, ইনসাফিসিয়েন্ট রিজনে, অপর্যাপ্ত কারণে আপনি কাউকে অ্যারেস্ট করিয়েছেন, কারো প্রপার্টি ক্রুক করিয়েছেন, এবং এর বাইরে আরেকটা বিষয় আমরা যেটা বলেছি, নিষেধাজ্ঞা লাভ করেছেন, কিন্তু পরবর্তীতে আপনি ওই মামলা হেরে গেছেন। সেক্ষেত্রে এই ধরনের আপনার ক্ষতিপূরণ আপনার উপর আরোপ করতে পারে। দেন আপনি তার এগেনস্টে আপিল দায়ের করতে পারবেন। তাহলে 35-এর এ এবং 95 দুইটা বিষয়। 3 নাম্বার আরও একটা বিষয় এখানে বলা হচ্ছে, আমরা যদি দেখি, সেটি হচ্ছে, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। এখন আপনি কি করেছেন, কোর্ট কাউকে জরিমানা আরোপ করেছে, গ্রেফতার করার নির্দেশ দিয়েছে এবং দেওয়ানি জেলে আটক রাখার আদেশ দিয়েছে। তাহলে কোর্ট কারো উপর জরিমানা আরোপ করেছে, ফাইন, কাউকে অ্যারেস্ট করার জন্য আদেশ দিয়েছে, এবং কাউকে দেওয়ানি কারাগার, সিভিল প্রিজন যেটা আছে, সিভিল প্রিজনে আটক রাখার আদেশ দিয়েছে। এই সকল আদেশের এগেনস্টে কিন্তু কি করতে পারবেন, আপনি আপিল দায়ের করতে পারবেন। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, কি জানেন? আমরা এখন ডিগ্রি পর্যন্ত পড়লাম, ডিগ্রির পরে আমরা বলেছি ডিগ্রিটা এক্সিকিউশন করার জন্য কিন্তু আরও একটা মামলা করা লাগে, ঠিক আছে? ওই ডিগ্রি এক্সিকিউশনের মামলা বলি আমরা। ওই এক্সিকিউশন করার সময় যেহেতু আপনার এগেনস্টে 10,000 টাকা দিতে বলেছে, 10 লাখ টাকা দিতে বলেছে, আপনি তো নর্মালি দিবেন না, এটা তো কাজ করতে হবে। তখন কোর্ট আপনাকে কিন্তু অ্যাজ এ ডিফল্টার হিসেবে আপনার বিরুদ্ধে বিভিন্ন অ্যাকশন নিতে পারে। অ্যাকশন নিতে গিয়ে আপনাকে জেলে পাঠাইতে পারে, আপনাকে অ্যারেস্টের আদেশ দিতে পারে, গ্রেফতার বা দেওয়ানি জেলে আটক করার আদেশ দিতে পারে। তাহলে ডিগ্রি জারি করার সময় আপনাকে গ্রেফতারের আদেশ দিতে পারে, আপনাকে দেওয়ানি কারাগারে আটক রাখার আদেশ দিতে পারে, অ্যারেস্টের আদেশ দিতে পারে, অথবা দেওয়ানি কারাগারে আটক রাখার আদেশ দিতে পারে। এটা কিন্তু কোর্ট দিতে পারে। আপনি ফাইন আরোপ করলে আপিল করতে পারবেন, অ্যারেস্ট করলে আপিল করতে পারবেন, প্রিজনে দিলে আপিল করতে পারবেন। কিন্তু এই যে ফাইন, এটা তো মামলার বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে, অ্যারেস্ট বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে, এবং প্রিজন বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে। কিন্তু প্রিজন এবং অ্যারেস্ট যদি ডিগ্রি জারির ক্ষেত্রে হয়, আপনি আপিল দায়ের করতে পারবেন না। এখানে আর আপিল দায়ের করার সুযোগ নেই, তখন আপনাকে রিভিশন করা লাগবে, ঠিক আছে? নর্মালি করতে পারবেন, কিন্তু ডিগ্রি জারির ক্ষেত্রেও যদি আপনাকে অ্যারেস্ট করে বা দেওয়ানি কারাগারে আটক রাখার আদেশ দেয়, সেক্ষেত্রে আপনি আপিল দায়ের করতে পারবেন না। আরও একটা অর্ডার আছে যেখানে আপনি আপিল দায়ের করতে পারবেন, সেটা হচ্ছে এই সিপিসিতে যদি কোনো জায়গায় বলে এই আদেশের বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে পারবেন, সেই ক্ষেত্রেও আপনি পারবেন। সিপিসির কোনো জায়গায় যদি বলে, সিপিসির এরকম শুধু একটা জায়গায় বলেছে, সেটা হচ্ছে অর্ডার 43 রুল 1। এই অর্ডার 43 রুল 1-এর মধ্যে একটা জায়গায় বলেছে এই আদেশগুলোর এগেনস্টে আপনি আপিল দায়ের করতে পারবেন। এখানে টোটাল 25টি আদেশ আছে যার এগেনস্টে আপনি আপিল দায়ের করতে পারবেন। তাহলে সিপিসির হাজার আদেশের মধ্যে এই মাত্র কয়েকটা আদেশের ক্ষেত্রে আপিল করা যায়। তাহলে এগুলোকে আমরা বলি অ্যাপিলেবল অর্ডার, ঠিক আছে? আর এখানে দেখলাম ডিগ্রির ক্ষেত্রেও কিন্তু সকল ডিগ্রির এগেনস্টে পারা যাচ্ছে না, যেগুলোর এগেনস্টে পারা যায় এগুলোকে আমরা বলি অ্যাপিলেবল ডিগ্রি, আপিলযোগ্য ডিগ্রি, আপিলযোগ্য আদেশ। তাহলে সেকশন 43 রুল 1-এর মধ্যে 25টা আদেশের কথা বলা আছে যার এগেনস্টে আপনি আপিল দায়ের করতে পারবেন। আমরা ওই 25টাগুলো একটু দেখে ফেলি, চলেন অর্ডার 43 রুল 1-এ চলি। অর্ডার 43 রুল 1 থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আসবে, ভালো করে খেয়াল করবেন, এবং এটা আপনারা জানা উচিত, মুখস্থ করলে হবে না। আপনি যখন সিপিসি পড়বেন, তাহলে যেই আদেশের এগেনস্টে, যে রুলের এগেনস্টে আপিল করার সুযোগ আছে, ওখানে আপনি লিখে দিবেন অর্ডার 43 রুল 1। তাহলে এরকম 25টা জায়গা পাবেন যেখানে আপনি ওই কথাটা লিখতে পারবেন। তাহলে ওই আদেশগুলোর এগেনস্টে ইউ ক্যান ফাইল আপিল। আর অন্যান্য ক্ষেত্রে আপনি রিভিশন দায়ের করবেন, আপিল করার সুযোগ নেই। এই যে তালিকাটা প্রিলি মাস্টার পেজ নাম্বার 782, এখানে একটা লম্বা তালিকা দিয়ে আছে। এই তালিকার মধ্যে আপনি দেখবেন যে কোথায় কোথায় পারবেন।
এখন এখানেও অর্ডার 43 রুল 1 যেটা আছে প্রিলি মাস্টার 782, এখানেও আপনার একটা বিষয় ভুল করবেন। কি ভুল করবেন সেটা বলে দিই। যেমন দেখেন, আমি জাস্ট একটা কথা বলি, এখানে আদেশ যেগুলো দিয়েছে, এখানে কিন্তু দুই ধরনের আদেশ আছে। অনেক সময় কোড মঞ্জুর করে আদেশ দিবে, অনেক সময় কোড না মঞ্জুর করে আদেশ দিবে। অনেক সময় এখানে দেখবেন যে মঞ্জুর করলে আপিল করা যাবে, না মঞ্জুর করলে কিন্তু করা যাবে না। আবার না মঞ্জুর করলে করা যাবে, কিন্তু মঞ্জুর করলে করা যাবে না, এরকম লেখা আছে। মঞ্জুরের আদেশ, না মঞ্জুরের আদেশ, কিন্তু অনেক জায়গায় লেখা আছে যে কোনো আদেশ। তাহলে যে কোনো আদেশ মানে কি, এটা কোর্ট মঞ্জুর করে দিক অথবা না মঞ্জুর করে দিক। আপনি একটা দরখাস্ত দিয়েছেন, আদেশ কখন দেয়? দরখাস্ত দিলে তো দেয়, ম্যাক্সিমাম হচ্ছে পিটিশন দিলে দেয়। তাহলে আপনি যখন পিটিশন দিয়েছেন, কোর্ট এটা মঞ্জুর করে নাই, অথবা না মঞ্জুর অথবা মঞ্জুর করেছে। মঞ্জুর করলে সেটাও একটা আদেশ, না করলে সেটাও আদেশ। তাহলে যে কোনো আদেশ মানে সেটা। আবার অনেক সময় বলেছে মঞ্জুর করে যদি কোনো আদেশ দেয় অথবা না মঞ্জুর করে দিলে তখন আপনি আপিল দায়ের করতে পারবেন। এটা একটু দেখে নেবেন। আমি কি বুঝাতে পেরেছি? দুনিয়ায় সব কাজ কিন্তু সবাইকে দ্বারা হবে না। সবাইকে দিয়ে যদি হতো, জুডিশিয়ারিতে 100 জনের বেশি নেবে না, কিন্তু বার কাউন্সিল অন্তত তো পাশের হারটা 50% হওয়ার কথা ছিল। তাহলে দুনিয়ায় সব কাজ সবাইকে দেওয়া হয় না, মাত্র হয় 20%কে দিয়ে, বাকি 80% আসলে পারবে না, এটা কোনো ডাউট নেই। কারণ তারা অনেক ব্যস্ত, জীবনে এত ব্যস্ততা নিয়ে আসলে সব কাজ করা যায় না। তারাও কিন্তু ব্যস্ত আছে, কিন্তু এই কাজটা হচ্ছে না, অন্য কাজ উনি করছেন, ইটস ওকে, বাট এই কাজটা ওনাকে দেওয়া হবে না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন আপনারা পাস করবেন, এখানে কোনো ডাউট নেই, সন্দেহের কোনো কারণ নেই যে আপনারা পাস করবেন। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে বলেন। স্যার আর একবার বলেন। এমডি আবুল কালাম, আপনি পড়াশোনাটা বেশি করবেন, আমি আপনাকে মার্ক করেছি এর আগেবারও। আপনি ক্লাসের আগে কি পড়াশোনা করেছেন? ক্লাসের আগে বিষয়গুলো 2-3 বার করে পড়বেন, তাহলে আপনার কাছে ইজি হবে। কেমন? না হলে আমি যে স্টাইলের বিষয়গুলোকে এক্সপ্লেন করছি এখানে না বোঝার কোনো কারণ নেই। তা আপনি ক্লাসটা শেষ হওয়ার পরে আরও 2 বার ক্লাসটা করবেন। এমডি আবুল কালাম, আমি আপনাকে মার্ক করে বিষয়টা বললাম, আপনি আমার প্রত্যেকটা ক্লাস মিনিমাম 2 থেকে 3 বার করবেন, ঠিক আছে? আর সবাই যে এখানে সমানভাবে বুঝে যাবে বিষয়টা এরকম নয়, ঠিক আছে? আপনি এমডি আবুল কালাম, আমি আপনাকে আগেও বলেছি, আপনি ক্লাসটা আরও 2-1 বার বলবেন, আরও 2 বার করবেন ক্লাসটা, ঠিক আছে? আপনি না বুঝে মুখস্থ করতে যাবেন না, আপনি ক্লাসটা আরও 2 বার করেন, দেন না বুঝতে আপনি মেসেঞ্জার আমাকে নক করবেন, ইটস ওকে। আমাকে আর একটু পড়তে হবে, একটু পেছিয়ে গেছি, একটু পিছিয়ে গেছেন না পেছিয়ে গেছেন? ক্লাসের আগে পড়তে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্লাসের আগে অবশ্যই পড়তে হবে, এই জন্য ক্লাসের আগে আমি আপনাকে পড়তে বলি। আর যাদের অনেক দিনের গ্যাপ আছে, 2 বছর পরে পড়াশোনা করছেন, 10 বছর পরে পড়াশোনা করছেন, রানিং স্টুডেন্ট না, তারা কিন্তু ক্লাসগুলো 2 থেকে 3 বার করবেন, ঠিক আছে? ওকে। বর্ষা পেলেন, অনেকেই জয়েন করেছেন। তাহলে এই যে আমরা টোটাল বিষয়টা বলার চেষ্টা করেছি, এখানে যে বিষয়টা আছে, এবার আমরা আর একটু সামনে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত এখানে যে 104-এ যেটা বললাম, যে সিপিসিতে অনেকগুলো আদেশ আছে, সব আদেশের এগেনস্টে কিন্তু আপনি কি করতে পারবেন না, আপনি আপিল দায়ের করতে পারবেন না। তাহলে শুধুমাত্র আপিল দায়ের করতে পারবেন এই সব আদেশের বিরুদ্ধে। তাহলে আপনার শত শত আদেশ আছে, সকল আদেশের বিরুদ্ধে আপনার হচ্ছে এমডি আব্দুর রাজ্জাক, স্যার আমি হ্যাড নোট পাইনি। তো স্যার আমি হ্যাড নোট পাই না, এটা কি ক্লাসে বলবেন? এটা আপনি মেসেঞ্জারে বলবেন। এখন এটা তো আর ক্লাসে শিখাইতে পারবো না, এটা আপনি আমাকে মেসেঞ্জারে বলবেন, ইনবক্সে বলবেন, দেন আমি ওখানে বলবেন যে আপনি হ্যান্ড নোট পেয়েছেন কিনা। আঞ্জুমান আরা কমকমা, ইদানিং আমার পড়া পড়তে ভালো লাগে না এখন। ভেরি আনফর্চুনেট যে আসলে অপ্রাসঙ্গিক অনেক কথাবার্তা আপনারা এখানে বলে ফেলছেন, এগুলো তো বাকিরা তো আসলে খুব আনইজি ফিল করবে। এটা তো একজন লয়ার স্টুডেন্টের কথা হইতে পারে না, আপনার পড়তে ইচ্ছে করে না, এটাকে আপনি এখানে সবাইকে বলবেন। আচ্ছা, কিন্তু বুঝতে কষ্ট হচ্ছে না, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আব্দুর রাজ্জাক বলেছেন আমি হ্যান্ড নোট পাই না। তো হ্যান্ড নোট যে আপনি পান না, এটাকে ক্লাসের মাঝখানে বলবেন। আপনার ক্লাস হচ্ছে, স্যার ক্লাসে পড়াচ্ছে, হুট করে আপনি পিছন থেকে উঠে বললেন আমি হ্যান্ড নোট পাই নাই, এটা তো আসলে বিষয়টা ঠিক না। আপনি আমাকে ইনবক্সে এসে বলবেন যে হ্যান্ড নোট পান নাই। আরেকজনের পড়তে ইচ্ছে করছে না, ঘুম আসছে, এটা আপনি ক্লাসে সবাইকে বলবেন। এখানে লিখছেন মানে সবাই দেখছে। প্রতারণা মানে 16 ডিগ্রি নিলে এর বিরুদ্ধে প্রতিকার। প্রতারণামূলকভাবে যদি এই ধরনের কোনো ডিগ্রি দেয়, আপনি তো তার এগেনস্টে যাইতে পারবেন। আপনি 16 ডিগ্রির এগেনস্টে রিভিশন যখন করবেন, তখন সেখানে আপনি তার এগেনস্টে তো অবশ্যই কেন ডিগ্রিটার এগেনস্ট আপনি স্যাটিসফাইড চাচ্ছেন সেটা সেখানে বলবেন, ঠিক আছে? আর ডিগ্রিটা 16 ডিগ্রি যদি প্রতারণামূলকভাবে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর একটা বিধান আছে। কোনো একটা বিষয় যদি ফ্রডের মাধ্যমে করা হয়, এটা কিন্তু শুরু থেকে বাতিল, ভয়েড অফ এন ইস্যু, ঠিক আছে?
আচ্ছা, যাই হোক, আমরা আর একটু সামনে যাই, যেটা আমাদের জন্য দরকার। তাহলে আমরা আদেশের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো বিষয় আমরা বলে ফেললাম। তাহলে সেকশন 104-এ আমরা একসাথে আলোচনা করেছি আপনার হচ্ছে অর্ডার 43 রুল 1, আমরা এই বিষয়গুলো একসাথে আলোচনা করেছি। সেকশন অর্ডার 43 রুল 1, ঠিক আছে, সেকশন অর্ডার 43 রুল 1 এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি, ঠিক আছে। এবার আমরা আর একটু সামনে যাব, যেটা আমাদের জন্য প্রয়োজন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম, কোন কোন ডিগ্রির এগেনস্টে আপিল করা যায় সেটা আমরা দেখলাম, কোন কোন আদেশের এগেনস্টে আমরা আপিল করতে পারি সেই বিষয়টা আমরা ক্লিয়ারলি দেখেছি। এবার আমরা একটু নেক্সট সেশনে যাব, নেক্সট যে বিষয়গুলো আছে সেদিকে আমরা যাওয়ার চেষ্টা করব। এবারে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, দিস ইজ দ্য সেকশন 107। এখন অর্ডারের এগেনস্টে আপিল করলেন অথবা ডিগ্রির এগেনস্টে আপিল করলেন, ঠিক আছে। এখন অ্যাপিলেট কোর্ট করবেটা কি? দিস ইজ দ্য কোয়েশ্চেন। অ্যাপিলেট কোর্ট সেক্ষেত্রে গিয়ে করবেটা কি? এই বিষয়গুলো বলা আছে সেকশন 107-এ, পাওয়ারস অফ অ্যাপিলেট কোর্ট। এখানে আমরা সেই বিষয়গুলো আমরা পাবো, পাওয়ারস অফ অ্যাপিলেট কোর্ট, ঠিক আছে। পাওয়ারস অফ অ্যাপিলেট কোর্ট, সেই ক্ষেত্রে আমরা বিষয়গুলো পাবো। তাহলে আপিল আদালতের যে ক্ষমতাগুলো আছে এখানে আমরা দেখে নিতে চাই আপিল আদালতের কি কি ক্ষমতা আছে। এখন আপিল যখন আপনি করবেন, আসলে আপিল আদালত করবেটা কি? দিস ইজ দ্য কোয়েশ্চেন, ভ্যালিড কোয়েশ্চেন। আপিল আদালত কি করবে আপনার জন্য? আমরা সেকশন 107-এ যদি দেখি, সেখানে লেখা আছে টু ডিটারমাইন এ কেস ফাইনালি। তাহলে আপিল আদালত যেটা করতে পারে, আমার মামলাটা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে, টু ডিটারমাইন এ কেস ফাইনালি, নাম্বার 1। নাম্বার 2-তে যেটা দেখা আছে, টু রিমান্ড এ কেস, একটা কেস রিমান্ডে পাঠাতে পারবে। একটা কেস কোথায় পাঠাইতে পারবে? রিমান্ডে পাঠাইতে পারবে। প্রশ্ন হতে পারে রিমান্ডে পাঠানো মানেটা কি, এটা একটু পরে দেখব। নাম্বার 3-তে যে বিষয়টা বলা আছে, ফ্রেম ইস্যুস অ্যান্ড রেফার দেম ফর ট্রায়াল। অ্যাপিলেট কোর্টও চাইলে ইস্যু বানাইতে পারবে। তাহলে নতুন করে ইস্যু বানাইতে পারবে এবং ইস্যুটা যে কোর্ট বিচার করেছে ইতিমধ্যে সে কোর্টকে বলতে পারবে তুমি এইটাও বিচার করো, ওনাকে এটা রেফার করে দিতে পারবে, এটাও আপনি একটু বিচার করে দেন। ইস্যু, ফ্রেম ইস্যু অ্যান্ড রেফার দেম ফর ট্রায়াল টু ট্রায়াল কোর্ট। আরও একটা বিষয়, টু টেক এডিশনাল এভিডেন্স। উনি চাইলে অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ নিতে পারবে, সাক্ষ্য নিতে পারবে, এডিশনাল এভিডেন্স নিতে পারবে। রিমান্ড মানে কি? তাহলে একটা মামলা রিমান্ডে পাঠানো মানে হচ্ছে যে কোর্ট বিচার করেছে সেই কোর্টের কাছে আবারও পাঠানো, আপনারা এই মামলাটার আবার বিচার করেন। তাহলে একটা অ্যাপিলেট কোর্টের ক্ষমতাগুলো আমরা কি কি দেখলাম? টু ডিটারমাইন এ কেস ফাইনালি, রিমান্ড এ কেস, ফ্রেম ইস্যু অ্যান্ড রেফার দেম ফর ট্রায়াল, এবং আরেকটা বিষয় আমরা দেখলাম সেটা হচ্ছে টেক এডিশনাল এভিডেন্স, অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ চাইলে নিতে পারবে। আরেকটা বিষয় আমরা বলেছি লাস্টে, যেটা আরেকটা কথা আছে যেটা অনেকেই পড়ে না, কথা নিচে আরও একটা আছে, সেটা কি? যখন আমরা ট্রায়াল কোর্টে ছিলাম, ট্রায়াল কোর্টের যে ক্ষমতা ছিল মামলা বিচার করার ক্ষেত্রে, ঠিক সেম ক্ষমতাটা অ্যাপিলেট কোর্টেরও থাকবে, আপিল আদালতেরও থাকবে, সেম পাওয়ার্স এবং সেম ডিউটি। ট্রায়াল কোর্ট যে কাজগুলো করতো উনিও চাইলে সেই কাজগুলো করতে পারবে, সেম পাওয়ার সেম ডিউটিস। এটা মানে কি? আমরা যখন ট্রায়াল কোর্টে ছিলাম সেখানে আমরা মুলতবির জন্য অ্যাপ্লিকেশন দিতে পারতাম, উনি কমিশন ইস্যু করতে পারতো, আরও অনেকগুলো কাজ উনি সেখানে করতে পারতো। অ্যাপিলেট কোর্ট চাইলে সেই কাজগুলো কিন্তু করতে পারবে, এই কথাটা কিন্তু এখানে বলা আছে লাস্টে। সাবজেক্ট অ্যাজ এ প্রসিড দ্য অ্যাপিলেট কোর্ট শ্যাল হ্যাভ দ্য সেম পাওয়ার্স। তাহলে অ্যাপিলেট কোর্টেরও কিন্তু একই ক্ষমতা আছে, অ্যান্ড শ্যাল পারফর্ম as nearly as may be same duties, এবং একই দায়িত্ব আছে as are conferred and imposed by this court। এই সিপিসি ওনাকে যে বিষয়গুলো দিয়েছে on courts of original jurisdiction in respect of suits instituted therein, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু ওনার আছে। ওকে, এবার আমরা তাহলে অ্যাপিলেট কোর্টের কী কী ক্ষমতা, তাহলে এই বিষয়গুলো আমরা একটু দেখে ফেললাম। এগুলো নিয়ে আরও কিন্তু অনেক কথাবার্তা বলতে হবে আমরা যখন এই যে যেখানে এখানে অ্যাপিলেট কোর্টের ক্ষমতাগুলো দেয়া আছে। এবার আমরা একটু অর্ডার 41টা একটু দেখে ফেলবো, ঠিক আছে। অর্ডার 41-এ কি আছে সেই বিষয়গুলো আমরা একটু দেখতে চাই। তাহলে এখন আপিল সম্পর্কে এখনো পর্যন্ত আমরা আসলে বিস্তারিত পড়ি নেই। আমরা আপনার হচ্ছে আপিলের ক্ষেত্রে, তাহলে আপিলের ক্ষেত্রে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি বিষয় দেখলাম? আমরা দেখলাম যে ডিগ্রি থেকেও কি করা যায়, আপিল করা যায়, অনেকগুলো আদেশ থেকেও করা যায়। এগুলোকে আমরা বলেছি আপনার হচ্ছে এপিলেবল অর্ডার বা এপিলেবল ডিগ্রি। আমরা এগুলোর জন্য পড়েছি হচ্ছে ধারা 96 থেকে স্টার্ট করে 107।
এবং ইতিমধ্যে একটা অর্ডার আমরা দেখেছি, দিস ইজ দ্য অর্ডার 43। এখন আমরা যেটা দেখব আপনার হচ্ছে অর্ডার 41, এই বিষয়টা আমরা একটু দেখতে চাই। অর্ডার 41, তাহলে অর্ডার 41টা আমরা একটু দেখতে চাই এখানে কি কি বিষয়গুলো বলা আছে। মনিরুল ইসলাম বলেছেন সিপিসি পড়তে পড়তে সিআরপিসি ভুলে যাচ্ছি। ও মাই গড, কঠিন সমস্যা আপনাদের। আচ্ছা, এবার আমরা আপনার হচ্ছে চলেন একটু অর্ডার 41-এ চলে যাই। অর্ডার 41-এ আপিল সম্পর্কে বিস্তারিত কথাগুলো বলা আছে। আপিলের ক্ষেত্রে আসলে কি কি বিষয়গুলো আপনি করবেন, এখানে অনেকগুলো বিষয় বলা আছে। আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি আপিল সম্পর্কে। এখানে যে যে বিষয়গুলো আছে, আমরা আপিল সম্পর্কে এখানে যে সাজেশনটা দিয়েছে সেটা একটু দেখে নিব। তাহলে আমরা এখানে প্রথমত দেখে নিব হচ্ছে রুল 1 দেখে নিব, তারপরে দেখব হচ্ছে রুল 2, তারপরে দেখব হচ্ছে রুল 3, 5, রুল 3, রুল 5, এরপর আমরা দেখব হচ্ছে রুল 5, এরপরে আমরা দেখব হচ্ছে 12 ক। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে 12 ক। এরপর আমরা দেখব হচ্ছে আপনার 13-15 ক। এগুলো আমরা একটু দেখি, এরপর আরো কয়েকটা দেখবো আমরা। এখানের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 5 স্টার হচ্ছে 5, এটা একটু 5 স্টার দিয়ে রাখেন, এবং হচ্ছে 12 হচ্ছে 5 স্টার। ঠিক আছে, দুইটা একটু 5 স্টার দিয়ে রাখেন। আরো কয়েকটা বলবো, আচ্ছা বাকিগুলো একটু আগে লিখে ফেলি, দেন আমরা 19-19-এর এ, 21-21-এর এ। তাহলে 19-19-এর এ, 21 এবং হচ্ছে 21-এর এ। এরপর এখান থেকে আরো কয়েকটা বিষয় একটু আপনাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে 23, 25, 27। 23, 25, 27, ওকে, এগুলো দেখলে হবে। বাকিগুলো আমরা নর্মালি আমরা দেখে নিব। এইখানের মধ্যে 19-19-এর এ, 21-21-এর এ, 23, 25, 27, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে এখানে মোট 9টা রুল কিন্তু 5 স্টার। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো 5 স্টার দিয়ে রাখেন। আমরা অনেকগুলো দেখবো কিন্তু এগুলো 5 স্টার, 9টা রুল। 5 নাম্বার 12-র এ, 19-19-এর এ, তারপরে হচ্ছে 21-21-এর এ, এরপর হচ্ছে 23, 25 এবং 27। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। এবার আমরা আপনার হচ্ছে একটু দেখার চেষ্টা করি এখানে কোন বিষয়ে কি কি বিষয় বলা আছে। নাম্বার 1, সঞ্জিদা সুলতানা বলেছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি অনেক ভালো আছি। ক্লাসে সবার শেষে যে স্টুডেন্ট আসে ইউনিভার্সিটিতে, অনেকেই স্যারকে তখন জিজ্ঞেস করতে পারে আপনি কেমন আছেন, কারণ তো অলরেডি তো লেট, আপনি এরকম জিজ্ঞেস করা যাবে না। আমাদের আসলে অনেকগুলো বিষয় একসাথে শিখতে হচ্ছে, ক্লাসও শিখতে হচ্ছে, ক্লাসের বাইরে আদার্স অনেকগুলো সমস্যা ফেস করতে হচ্ছে। তাহলে রুল 1টা আমরা একটু দেখে ফেলি। এখানে যে বিষয়টা বলা আছে, আপিলের স্মারকলিপির সঙ্গে যা দিতে হবে। তাহলে আপিলের সাথে কি কি দিতে হবে? আপনি যখন অ্যাপিলেট করে আপিল করবেন, এখানে একটা নকল দিতে হবে, সার্টিফাইড কপি। নিম্ন আদালতের যেগুলোর এগেনস্ট আপনি আপিল করবেন যত কপি আছে সবগুলোর কিন্তু সার্টিফাইড কপি দেওয়া লাগে। তাহলে দেখেন, তাহলে প্রত্যেকটা আপিল স্মারকলিপির আকারে আদালতে দিতে হবে। যে ডিগ্রি বা রায় হতে আপনি আপিল করবেন ওই ডিগ্রির কিন্তু সার্টিফাইড কপি দিতে হবে। আর আপিলের কিন্তু আপিলকারী অথবা লয়ারের কিন্তু স্বাক্ষর লাগবে, এটা আমরা সবাই জানি। আর আপনি আপিল যেটা আপনার হচ্ছে দায়ের করবেন, এই আপিলের ক্ষেত্রে কিন্তু কারণগুলো উল্লেখ করতে হবে, রিজনটা আপনাকে দেখাইতে হবে আপনি কোন কোন রিজন আপিলটা করছেন। ইটস ওকে, নাম্বার 1। আচ্ছা, এরপরে আপিলে যে সকল সঙ্গত কারণ করা যাবে। আচ্ছা, তাহলে রুল 1 আমরা যেটা দেখলাম, তাহলে আপিলে আপনি আপিল করার সময় কি কি কারণে গ্রাউন্ড আপনি আপিল করছেন এগুলো অবশ্যই আপনি মেমোরেন্ডামে লিখবেন। এর বাইরে কিন্তু আপনাকে সার্টিফাইড কপি দিতে হবে। যে ড্রাইভার ডিগ্রি এগেনস্টে, আদেশের এগেনস্টে আপনি আপিল করছেন, ওটার কিন্তু সার্টিফাইড কপি দেওয়া লাগবে, এবং সেখানে আপনার আপিলের যেটা মেমোরেন্ডাম সেখানে স্বাক্ষর লাগবে আপনার লয়ারের, অথবা হচ্ছে আপনার কিন্তু স্বাক্ষরের প্রয়োজন আছে। রুল 2 হচ্ছে আপনি আপিলে যে কারণগুলো মেনশন করবেন সেই কারণগুলো নিয়ে কিন্তু আপনি শুনানি করবেন। যে কারণগুলো এর বাইরে কিন্তু যাওয়া যাবে না, গেলে কিন্তু আপনাকে কোর্টেরকে নিতে হবে, পারমিশন নিতে হবে। ঠিক আছে, আর কোর্ট যদি চায় 3 নম্বরে যেটা বলা আছে, আপনার স্মারকলিপি কোর্ট বলতে পারে আপনি এটা করেন ওটা করেন, সংশোধন করার আদেশ দিতে পারবে, প্রত্যাখ্যান করতে পারবে। ঠিক আছে, এটা কোর্টের কিন্তু ক্ষমতা আছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রুল 5। রুল 5টা একটু দেখে ফেলি। এখন আপনি আপিল করেছেন কার এগেনস্টে? আপনার হচ্ছে একটা আদেশের এগেনস্টে, অথবা হচ্ছে একটা ডিগ্রির এগেনস্টে আপনি আপিল করেছেন, যাতে ডিগ্রিটা পরিবর্তন হয়ে যায়, আদেশটা পরিবর্তন হয়ে যায়, বাতিল হয়ে যায়, এটা করেছেন। এখন ডিগ্রিটা যদি কার্যকর হয়ে যায় তাহলে আপনি প্রবলেমে পড়বেন না? আগে ডিগ্রি ঠেকাইতে হবে,
তাহলে ডিগ্রি ঠেকানোর ক্ষমতা আছে দুইটা আদালতের, যেই কোর্ট আপনি আপিল করেছেন ওই কোর্টের, অথবা যেই কোর্ট ডিগ্রি দিয়েছে সেই কোর্টেরও কিন্তু ক্ষমতা আছে যাতে ডিগ্রি কি না হয়, কার্যকর না হয়। তাহলে ডিগ্রি কার্যকর যাতে না হয় সেই জন্য কিন্তু আপনি অবশ্যই একটা দরখাস্ত দিবেন। তাহলে সেটা দিতে পারেন আপনি যে কোর্ট ডিগ্রি প্রদান করেছে সেই কোর্টে দিতে পারেন, অথবা যে কোর্ট আপনি আপিল দায়ের করেছেন, আপিল দায়ের করছেন সেই কোর্টে দিতে পারেন। তাহলে অ্যাপিলেট কোর্টেরও কিন্তু ক্ষমতা আছে ডিগ্রি যাতে জারি না হয়, এক্সিকিউশন যাতে না হয়, কোর্ট সেটা কি রাখতে পারবে, স্টপ রাখতে পারবে, এই ধরনের ক্ষমতা আছে, আপনি আবেদন করতে পারেন। তাহলে দুইটা কোর্টে করা যায়, যে কোর্ট ডিগ্রি দিয়েছে এবং যে কোর্ট আপনি আপিল দায়ের করছেন সেই কোর্টে এটা পারবেন। এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা সেকশন 5 এর মধ্যে পরীক্ষা কিন্তু অলরেডি প্রশ্ন আসছে, আপিলযোগ্য ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়েরের পূর্বেই উক্ত ডিগ্রি স্থগিতের দরখাস্ত কোন আদালতে করা যাবে? রিভিশন আদালতে, আপিল আদালতে, রেফারেন্স আদালত, উক্ত ডিগ্রি প্রচারকারী আদালত। প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়েছে, ভালো করে খেয়াল করেন। আপিলযোগ্য ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়েরের পূর্বেই, এখনো আপিল করেন নাই, তাহলে এখনও যদি আপিল না করেন তাহলে যে কোর্ট ডিগ্রি দিয়েছে সেই কোর্টে করবেন। আর আপিল যদি করে ফেলেন তাহলে অ্যাপিলেট কোর্টে আপনি সহজেই করতে পারবেন যে ডিগ্রির এক্সিকিউশনটা যাতে স্টপ রাখা হয়। আমি কি বুঝাইতে পেরেছি? একটু কমেন্টে জানাবেন যে ক্লিয়ার কিনা। ওকে, অনেকেই আপনারা জয়েন করেছেন। এবার আমরা আরেকটু সামনে যাব, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, আমরা রুল 12টা একটু দেখি। আপিল শুনানির দিন উক্ত ডিগ্রি প্রচারকারী আদালত, তাহলে 12টা একটু দেখে ফেলি, জাস্ট এটা মুখে একটু বলে ফেলবো। তাহলে আপিল শুনানির একটা দিন নির্ধারণ করবে কোর্ট, ওই দিন কিন্তু আপনাকে প্রেজেন্ট থাকতে হবে। ঠিক আছে, প্রতিবাদীর বাসস্থান দাদার উপস্থিত। আচ্ছা, তাহলে কোর্ট একটা সময় দিবে যে আপনারা কখন কোর্টে আসবেন, সেদিন অবশ্যই আপনারা কোর্টে যাবেন। তাহলে অনেক সময় শুনানির সময় আপনি উপস্থিত নাও থাকতে পারেন। ঠিক আছে, যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, মুলতবির জন্য দরখাস্ত দিতে হবে। সেটা বলা আছে 12 এ, এটা পরীক্ষার জন্য 5 স্টার। তাহলে 12 এতে কি বলা আছে আমরা একটু দেখার চেষ্টা করি, মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপিলে মুলতবি, অ্যাডজর্নমেন্ট ইন আপিল। আপিলের ক্ষেত্রে মুলতবির বিধানটা হচ্ছে এখানে দেয়া আছে। আপনার হচ্ছে আপিলের ক্ষেত্রে মুলতবির বিধানটা 12 এ, আপিলে মুলতবি। এখন আপিলের ক্ষেত্রে কোনো পক্ষের অনুরোধে আপিল আদালত 3 বারের অধিক সময় মঞ্জুর করবে না। আপনি ফ্রিলি কোর্টকে 3 বার পিটিশন দিতে পারবেন যাতে শুনানিটা মুলতবি রাখে, আজকে এই সমস্যা ওই সমস্যা, এক পক্ষ দিতে পারবে 3 বার। তাহলে আপনি 3 বার দরখাস্ত দিতে পারবেন, আপনার হচ্ছে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, হচ্ছে ফ্রি। ঠিক আছে, 3 বার এই ধরনের দরখাস্ত দিতে পারবেন। এখন 3 বারের বেশি যদি মুলতবির প্রয়োজন হয় আপনার, তখন আপনি কি করবেন, এই কথাটা এখানে বলা আছে। তখন আপনাকে খরচ প্রদান করতে হবে 200 থেকে 1000 টাকা। তাহলে 200 থেকে 1000 টাকা খরচ প্রদান করে, 200 থেকে 1000 টাকা খরচ প্রদান করে আপনি কি করতে পারবেন, কোর্টকে আপনার দরখাস্ত দিতে পারবেন যে আপিলটা যাতে কোর্ট কি করে, আজকে মঞ্জুর করে। এটা যে কোনো পক্ষ দিতে পারবে। 3 বার কিন্তু ফ্রি পাবেন। এর বাইরেও যদি প্রয়োজন হয় আপনাদের আপিলের ক্ষেত্রে গিয়ে আপনারা দরখাস্ত দিতে পারবেন, বাট 200 থেকে 300 টাকা, 200 থেকে 1000 টাকা পে করতে হবে কোর্ট যেটা আপনাদেরকে দিতে বলে। আচ্ছা, এখন টাকা দিতে বলেছে, টাকা দিতে পারেন নাই, যদি আপিলকারী হয় আপিলকারী হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। আর যদি যিনি রেসপন্ডেন্ট যিনি আছে, আপিলের ক্ষেত্রে আমরা বিবাদী বলি না, তাহলে যিনি করে উনি আপিলকারী, আর বিরুদ্ধে যিনি থাকে, যার বিরুদ্ধে আপনি আপিল করেছেন ওনাকে বলি রেসপন্ডেন্ট। ঠিক আছে, তা ওনাকে বলা হয় প্রতিবাদী। তাহলে প্রতিবাদী যিনি আছে, এখন উনি খরচ যদি না দেয়, উনি পিটিশন দিয়েছে মুলতবির, উনি খরচ দেয় নাই, তখন কোর্ট কিন্তু একতরফা শুনে ফেলবে। এটা আমরা আগে থেকে জানি, একতরফা নিষ্পত্তি করে ফেলবে। এখন ধরেন খরচ দেয় নাই, অথবা তারা হাজির হয় নাই, তাহলে সেক্ষেত্রে কোর্ট কি করবে, আপিলটা কি করে দিবে, খারিজ করে দিবে। আর যদি প্রতিবাদী যদি না আসে, আপনার হচ্ছে একতরফা শুনে ফেলবে। এখন তারা কি করবে, যদি খারিজ করে ফেলে তখন কি করবে, অথবা একতরফা যদি নিষ্পত্তি করে ফেলে তখন কি করবে, তখন কি করবে এই কথাটা এখানে বলা আছে। তারা চাইলে কোর্টে দরখাস্ত দিতে পারবে, দরখাস্তটা দিতে হবে 30 দিনের মধ্যে, খরচ দিতে হবে 200 থেকে 1000 টাকা। তাহলে 200 থেকে 1000 টাকা খরচ দিয়ে তারা আবার পুনরুজ্জীবিত করার জন্য, রিভাইভাল করার জন্য আপনার হচ্ছে কোর্টে কি করতে পারবে, আবেদন করতে পারবে 200 থেকে 1000 টাকা খরচ। কিন্তু আমরা যখন অর্ডার 17 পড়েছিলাম, এখানে রিভাইভালের জন্য কিন্তু 200 থেকে 1000 ছিল না, সেখানে কয় টাকা ছিল বলেন তো, সেখানে ছিল ফিক্সড কত টাকা, মনে আছে আপনাদের? সেখানে একটা ফিক্সড টাকা ছিল। ক্লাসে কিন্তু কনসেন্ট্রেশন করবেন এবং ক্লাসে ঢোকার আগে কিন্তু পড়াশোনা করে আসবেন। আপনাকে তো না হলে তো 1 ঘন্টায় তো আমি এখানে তো পৃথিবীর স্কলার করে দিতে পারবো না। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। 1 ঘন্টায় আপনি কীভাবে বুঝবেন, যদি আপনি আগে থেকে একটু পড়ে আসেন, ক্লাস শেষে যদি একটু পড়াশোনা করেন। যদি দুনিয়া যদি এতই যদি সহজ হয়ে যেত যে 1 ঘন্টায় দুনিয়া শেষ, তাহলে তার পড়াশোনা করার দরকার নেই। অনেকে আসে যে আগে থেকে পড়াশোনা করে না, তো এত শর্টকাট দিয়ে আমার মনে হয় না প্রসিড করার সুযোগ আছে। হোসাইন কখন বলছেন 3000, একজন বলছেন 2000। 3000 2000 হবে কেন, একটা বলেন। অর্ডার 17 আমরা কি বলেছি,
একটা বলেন। তাহলে আমরা এবার এখানে আসি, 200 থেকে 1000 দিয়ে আপনি রিভাইভালের জন্য কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। এতটুকু থাক। আরেকজনে বলেছেন 500, আন্দাজে তো বললে হবে না। অমিত দত্ত, তপু আন্দাজে বলেছেন আপনি, ঠিক আছে, এটা 2000 টাকা। মামুন ইসলাম বলছেন 3000 টাকা। কিন্তু আপনারা তো দেখছি একেবারে ডাউটে পড়ে গেছেন। সিম্পল একটা বিষয়, এটা পড়েছেন হচ্ছে 2 দিনও হলো না, আপনি এটা নিয়ে ডাউটে পড়ে গেলে হবে? আপনারা তো আমার চাইতে বেশি ভুলে যান, দেখতে পাচ্ছি আমি। এত তাড়াতাড়ি ভুলে গেলে তো হবে না। এখানে তো লেখাই আছে 2000 টাকা, কই? এটা 2000 টাকা ফিক্সড, 2000 টাকা ফিক্সড, 2000 টাকা দিয়ে রিভাইভাল করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা 12 রে এটা একটু দেখে ফেললাম। এবারে 13, 15 রে এগুলো একটু মুখে বলে ফেলি। আচ্ছা 13 না 15-র কথা বলি। আপিল পরিচালনা করা, এটা হচ্ছে তদবির করা। তাহলে আপিল করার সময় কিন্তু অনেকগুলো কাগজপত্র জমা দিতে হয়, এখানে অনেক কাজ করতে হয়, এগুলোকে আমরা তদবির বলি। দরখাস্ত দিতে হয়, মানে অনেকগুলো কাজ করা লাগে। আমরা আজকে কোর্টে আসছি, এপিআরের একটা পিটিশন দেওয়া লাগে, এই ধরনের তদবিরগুলো যদি না করলে আপনার কিন্তু পিটিশন খারিজ করে দিবে কোর্ট, আপিল কিন্তু খারিজ করে দিবে। এরকম নানা কারণে কোর্ট আপিল খারিজ করে দিতে পারে। যেমন হচ্ছে রুল 17 যদি আমরা দেখি, এখানেও কিন্তু খারিজ করার বিষয় আমরা দেখব। আপিলকারীর অনুপস্থিতির জন্য আপিল খারিজ করা। আপিলকারী এখন শুনানিতে আসে নাই, তাহলে কোর্ট কিন্তু আপিল কি করে দিবে, খারিজ করে দিবে। আর রেসপন্ডেন্ট যদি না আসে প্রতিবাদী, তাহলে কিন্তু একতরফা নিষ্পত্তি হবে। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে 19-19 রায়। এটা মোস্ট ইম্পর্টেন্ট। 19-19 রায়, 19-19 রায়। এখন কোন একটা কারণ আপিল খারিজ হয়ে গেছে, নানা কারণ আপিল খারিজ হতে পারে, আমরা একটু আগে সেটা দেখলাম। এই যে মুলতবির খরচ না দিলেও খারিজ হয়ে যায়, শুনানিতে না আসলেও খারিজ হয়ে যায়, এরকম খারিজ হয়ে যেতে পারে। তাহলে এই যে রুল 11তে খারিজ হতে পারে, 15তে খারিজ হতে পারে, 17তে খারিজ হতে পারে, 18তে খারিজ হতে পারে। এরকম যদি খারিজ হয়, তাহলে যিনি আপিল করেছে এপিলেন্ট কি করবে? তখন সে 19-এ দরখাস্ত দিতে পারবে। সে বিধি 19-এ দিতে পারবে, 19-এর এতে দিতে পারবে। 19-এ দিয়ে কোর্টকে বলবে যে আমি আসলে কোনো একটা কারণ আসতে পারি নাই, আমার আপিলটা পুনরায় কি করা হোক, শোনা হোক। এটাকে বলে রিঅ্যাডমিশন, ঠিক আছে? পুনরায় শোনা হোক, নতুনভাবে পুনরায় ভর্তি করানো হোক, অ্যাডমিশন আর কি, আবার শোনা হোক, সে দরখাস্ত দিতে পারবে। এখানে কিন্তু তাকে ব্যাখ্যা করতে হবে কেন সে আসতে পারে নাই। এখন এত কিছু না করে কোর্ট যাতে সরাসরি যাতে সেটা গ্রহণ করে, তার জন্য 19-এর এতে সে পিটিশন দিতে পারবে। তাহলে 19-এর এতে তাকে সেটা দিতে হবে খারিজের আদেশ থেকে 30 দিনের মধ্যে। খারিজের আদেশ থেকে 30 দিনের মধ্যে এফিডেভিট সহ কোর্টকে দিবে। তখন কোর্ট এত কিচ্ছা কাহিনী না, আসলে সরাসরি আপিলটা অ্যাকসেপ্ট করে এটা আবার পুনরায় শুনবে। ঠিক আছে, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট 19-19 রায়। তাহলে এটা হচ্ছে আপিলকারীর জন্য যদি খারিজ হয়। এখন খারিজ হয় নাই, একতরফা নিষ্পত্তি হয়ে গেছে। একতরফা নিষ্পত্তি হয় কার এগেইনস্টে? যিনি রেসপন্ডেন্ট। তাহলে তার প্রতিকার হচ্ছে 21 এবং 21 রায়। যিনি রেসপন্ডেন্ট ওনার প্রতিকার হচ্ছে এখানে 21-এ উনি দরখাস্ত দিতে পারবে। কোর্টকে বোঝাইতে হবে কেন সে আসে নাই, কেন একতরফা হইল, কেন সে আসতে পারে না, এটা কোর্টকে ব্যাখ্যা করতে হবে 21-এ। এখন এত কিছু না করে সেই চাইলে 21-এর আপনার হচ্ছে কতে 3000 টাকা পে করে, 3000 বরাবর নাকি 3000 পর্যন্ত, 3000 টাকা পর্যন্ত পরিশোধ করে 30 দিনের মধ্যে আবেদন যদি করে, কোর্ট সরাসরি কি করবে, আপিলটা পুনরায় শুনবে। ঠিক আছে, যেটা একতরফা শুনে ফেলেছে এটা এখন দুতরফা শুনবে, আবার শুনে আদেশ দিতে পারবে। সেটা হচ্ছে 21-এর রাতে। এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা এরপর আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে রুল 23। রুল 23 এটা মুখে বলে ফেলবো, রুল 25 এবং রুল 27। এগুলো আমরা রিটেনে বিস্তারিত আলোচনা করবো। 23 হচ্ছে আমরা একটু আগে বলেছি, কোর্ট চাইলে মামলা রিমান্ডে পাঠাতে পারবে, আবার বিচার করার জন্য পাঠাবে। আবার কেন পাঠাবে বলেন তো, কেন পাঠাবে সেটা রুল 23-এ বলা আছে। এখন যে কোর্ট বিচার করেছে, কোর্ট কি করেছে, মামলাটা আসলে লম্বা কিচ্ছা কাহিনীতে যায় নাই, শুরুতেই খারিজ করে দিয়েছে। কিরকম? আপনার রেস জুডিকাটা দ্বারা বাড়িতে বলে খারিজ করে দিয়েছে, থামাদি ধারা বলে বাড়িতে বলে খারিজ করে দিয়েছে, বাট টু ফার্দার সুট এরকম বলে খারিজ করে দিয়েছে, অথবা মেনটেনেবল নয় বলে খারিজ করে দিয়েছে। মানে এগুলোকে, অথবা কোর্টের জুরিসডিকশন নাই বলে খারিজ করে দিয়েছে। এগুলোকে আমরা বলি প্রিলিমিনারি কোয়েশ্চেন, প্রাইমারি কোয়েশ্চেন। মামলার ভিতরে যায় নাই, মেরিটে যায় নাই, শুনানি হয় নাই, শুরুতেই কি হয়ে গেছে, এই ছোটখাটো বিষয় নিয়ে খারিজ হয়ে গেছে। এই ধরনের ক্ষেত্রে কোর্ট মামলাটাকে আবার বিচারের জন্য পাঠাইতে পারে। এগুলো রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো আমরা আলোচনা করবো রিটেনে। রুল 23, রুল 25 যদি দেখি, এক্ষেত্রে হচ্ছে কোর্ট বিচার্য বিষয় প্রণয়ন করে আবার সেগুলো নিম্ন আদালতে পাঠাতে পারবে। এগুলো বিচার করে আবার পাঠান। এগুলো প্রিলিমিনারিতে আসে নাই, রিটেনে কিন্তু আসবে। প্রিলিমিনারিতে যে দেখতে পাচ্ছেন আসে নাই। আর এডিশনাল এভিডেন্সের কথা বলা আছে 27, আসতে পারে। এটা কোথায় আছে? অর্ডার 43, রুল 27। এরপর আরও কয়েকটা রুল একটু দেখে নিতে পারেন। আপনার হচ্ছে রুল আপনার হচ্ছে 30টা দেখবেন, 31টা একটু দেখে নিতে পারেন, তারপরে 33টা একটু দেখে নিতে পারেন, এগুলো একটু দেখে নিতে পারেন। 30, 31, 33, তারপরে হচ্ছে আপনার 35টা একটু দেখে নিতে পারেন। 30 হচ্ছে কোর্ট কখন রায় ঘোষণা করবে, তাৎক্ষণিক দিতে পারে অথবা যে কোনো একটা ডেটে দিতে পারে। তারপরে যে রায়টা দিবে এপিলেট কোর্ট, এখানে কি কি থাকবে সেই বিষয়গুলো বলা আছে। আর কোর্ট
যে ডিগ্রিটা দিবে ওখানে কিসের ডেট থাকবে, এটা রায়ের ডেটটা দেওয়া থাকবে, এগুলো একটু দেখে নেবেন। আশা করি আপনার হচ্ছে এগুলো আপনারা পেয়ে যাবেন, এখানে আর কোনো বিষয় নেই। তাহলে আমরা আজকের সেশনে আমরা শুধুমাত্র আপিলটা কভার করবো, আমরা রিভিউ এবং রিভিশন আলোচনা করবো নেক্সট সেশনে, যাতে আপনাদের কোনো কিনা হয় প্রবলেম না হয়, কারণ আপিলটা মোস্ট ইম্পর্টেন্ট, তাড়াহুড়া করার দরকার নেই। তাহলে আগামী সেশনে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আজকের সেশনে আমরা আলোচনা করলাম আপনার হচ্ছে আপিল নিয়ে অনেকগুলো বিষয় আমরা আলোচনা করলাম। আপনার হচ্ছে অর্ডার 41, অর্ডার 43 এবং সেকশন আমরা আলোচনা করেছি